দিয়েছে। শোনা যাচ্ছে আমাকে? বলছি যে ডিএফসিসিআইএল এর পরীক্ষার ডেট কবে দিয়েছে? 29 তারিখে কি মানে ডিএফসিসিআই কি অনেকগুলো ডেটে পরীক্ষা দিয়েছে যেরকম এসএসসি দেয়? ও, আর ইয়েটা কবে দিয়েছে আর কি আর পুলিশ হাউজিং বেরিয়েছে নাকি? আমাদের স্টেট গভর্নমেন্টে কি বেরিয়েছে একটা? যাই হোক, কমিউনিকেট অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমার কথা শুনতে না পারলে বলবে আর কি। তো দেখো, আজকে যেটা পড়াচ্ছি এটা অ্যাডমিক্সচারের লাস্ট পার্ট, এবং তোমার ইয়েটা যেটা আমি কংক্রিট টেকনোলজি যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেই কংক্রিট টেকনোলজিরও কিন্তু লাস্ট পার্ট। মোটামুটি আমি সব জায়গায় তোমাদের কভার করে দিয়েছি, এবং এটুকুন বলতে পারি যা কভার করেছি তার বাইরে একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে না। আজকে আমি তোমাদের অ্যাডমিক্সচার অ্যান্ড দেয়ার প্রপার্টি পড়াবো, ঠিক আছে? তো প্রথমে তোমরা জানো অ্যাডমিক্সচার এবং প্রপার্টি পড়াতে গেলে প্রথমে তোমরা জানো যে আমরা একটা কংক্রিট একটা তৈরি করলাম, সেই কংক্রিটের মধ্যে একটা রিকোয়ার্ড ওয়াটার সিমেন্ট রেশিও আমাদের মেনটেন করতে হবে। আমাদের একটা পার্টিকুলার ওয়াটার সিমেন্ট রেশিও মেনটেন করতে হবে। ওয়াটার সিমেন্ট রেশিও মেনটেন করতে হবে। এবার বলতে পারো স্যার ওয়াটার সিমেন্ট রেশিও আপনি কেন মেনটেন করবেন? বা ওয়াটার সিমেন্ট রেশিও মানে ধরো জল দেওয়া, ওয়াটার দাও। ওয়াটার সিমেন্ট রেশিওকে সহজভাবে বলতে গেলে জল দেওয়া। ধরো আমি 100 লিটার জল দিলাম, 100 লিটার জল দিলাম একটা সিমেন্টের পেস্ট তৈরি করতে, কংক্রিটের পেস্ট তৈরি করতে, ঠিক আছে? তো কেন 100 লিটার জল দিলাম? 100 লিটার জল দিলাম যাতে এর ওয়ার্কিবিলিটিটা ইনক্রিজ হয়, এর ওয়ার্কিবিলিটি এর ইনক্রিজ হয়, ঠিক আছে? এগুলো সবই তোমরা আগের ক্লাসে শুনেছো আমার কাছে আর কি। এবার ওয়ার্কিবিলিটির সঙ্গে কি একসাথে রিলেটেড? ওয়ার্কিবিলিটির সঙ্গে রিলেটেড হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। তাহলে ওয়ার্কিবিলিটি যখন বাড়বে সঙ্গে সঙ্গে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ কম্প্রেসিভ স্ট্রেংথ আমাদের কমবে, কম্প্রেসিভ স্ট্রেংথ আমাদের কমবে। তাহলে আমরা কি দেখছি, ধরো একটা কংক্রিটের পেস্ট বানালাম, তাতে আমরা 100 লিটার জল দিলাম। 100 লিটার জল যদি না দিই তাহলে অ্যাকচুয়ালি কাজটা করতে পারবো না। হ্যাঁ, কাজটা করতে পারবো না কেন? কারণ আমার কংক্রিটটা ওয়ার্কেবল হবে না। ওয়ার্কেবল কি জিনিস, ওয়ার্কেবিলিটি কি জিনিস, এই সমস্ত আমরা বিস্তারিত আলোচনা করেছি। এগুলোও আমরা জানি যে ওয়ার্কেবিলিটি বাড়লে কম্প্রেসিভ স্ট্রেংথ সঙ্গে সঙ্গে কমে। কিন্তু ধরো একটা মেজর একটা প্রজেক্ট করতে যাচ্ছি, মেজর প্রজেক্ট যার আমার কম্প্রেসিভ স্ট্রেংথটাই মেন প্যারামিটার, কম্প্রেসিভ স্ট্রেংথটাই আমার মেন প্যারামিটার। আমার যে ক্লায়েন্ট সে বলল কোনোভাবেই কম্প্রেসিভ স্ট্রেংথ কমানো যাবে না। তো সে একটা পার্টিকুলার কম্প্রেসিভ স্ট্রেংথ ফিক্সড করে দিল, ঠিক আছে? সে বলল ধরো এম নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এম নিউটন পার মিলিমিটার স্কোয়ার কম্প্রেসিভ স্ট্রেংথ ফিক্সড করে দিয়েছে। এম মেবি 20, 30, 35, 40 সে যাই হতে পারে। তো এর চেয়ে বেশি কম্প্রেসিভ স্ট্রেংথ কমানো যাবে না। কিন্তু আমি দেখলাম যে এত কম্প্রেসিভ স্ট্রেংথ আমি পেতেই পারি না, কারণ আমাকে তো 100 লিটার জল মেশাতে হবে। আমি যখনই 100 লিটার জল মেশাচ্ছি তখনই আমার কম্প্রেসিভ স্ট্রেংথ ডাউন হয়ে যাচ্ছে। আমার যে পার্টি সে পার্টি আমাকে বলল এম নিউটন পার মিলিমিটার স্কোয়ার আপনি কম্প্রেসিভ স্ট্রেংথ রাখবেন। কিন্তু আমি দেখছি যে 100 লিটার জল মেশানোর ফলে আমার M-10, ধরো সে যদি বলে যে 30 নিউটন পার মিলিমিটার স্কোয়ার আপনাকে কম্প্রেসিভ স্ট্রেংথ রাখতে হবে, কিন্তু 100 লিটার জল মশানোতে দেখা গেল 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ারই আমি কম্প্রেসিভ স্ট্রেংথ রিচ করাতে পারছি। এবার আমাকে বললো যে আমার সাইড ইঞ্জিনিয়ার বললো যে স্যার আপনি এক কাজ করেন, জলের পরিমাণ কমিয়ে দেন। জলের পরিমাণ যদি আপনি কমিয়ে দেন তাহলে তো আপনি কম্প্রেসিভ স্ট্রেংথটা অ্যাচিভ করে ফেলবেন। যে ক্লায়েন্ট যে বলেছে এম নিউটন পার মিলিমিটার স্কোয়ার কম্প্রেসিভ স্ট্রেংথ রিচ করাতে হবে সেটা তো আপনি করে ফেলবেন যদি 100 লিটারের থেকে জল কমিয়ে দেন। তো আমি বললাম যে ঠিক আছে করতে পারবো, কিন্তু ওয়ার্কিবিলিটিটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যে আমি 100 লিটারের চেয়ে যদি জল কমিয়ে দিই আমি আর কাজটাই করতে পারবো না, কারণ আমার লেবারকে দিয়ে তো কাজটা করাতে হবে। ধরো একটা স্ল্যাব ঢালাইটা লেবারকে দিয়ে তো করাতে হবে, তো কাজটা করতে হবে আগে, তারপরে তো কম্প্রেসিভ স্ট্রেংথ। তো কাজটাই করাতে পারবো না, সেখানে আমার একটা নতুন টার্মোলজি আসে, প্লাস্টিসাইজার। তাহলে এবার প্লাস্টিসাইজার কি জিনিস? প্লাস্টিসাইজার হচ্ছে এবার আগে বুঝতে হবে প্লাস্টিসাইজার কেন এলো, এর দরকার কেন হলো। কারণ আমার আগে থেকে ফিক্সড করা রয়েছে কম্প্রেসিভ স্ট্রেংথ।
আমার আগে থেকেই আমি জানি ওয়ার্কিবিলিটি আমার এতটা দরকার, ঠিক আছে। কম্প্রেসিভ স্ট্রেংথ ফিক্সড করা মানে সোজা কথা ওয়ার্কিবিলিটিও যখন দরকার, তাহলে রিকোয়ার্ড যে জলের পরিমাণ, যেটা 100 লিটার জল ছিল, সেটাকে আমাকে কমিয়ে আনতে হবে। তাহলে কমিয়ে আনবো কিভাবে? নিজের ইচ্ছা মতো কমাতে পারবো না, সেখানে একটা অ্যাডমিক্সচার আমি ইউজ করব। তাহলে এই ওয়াটার সিমেন্ট রেশিও যেটা ছিল, সেই ওয়াটার সিমেন্ট রেশিওর সঙ্গে আমি একটা অ্যাডমিক্সচার ইউজ করলাম। সেই অ্যাডমিক্সচারটা ইউজ করার ফলে আমার যে ওয়ার্কিবিলিটি রিকোয়ার্ড ছিল, একটা কাজ করতে গেলে তো ধর একটা নির্দিষ্ট ওয়ার্কিবিলিটি দরকার, তো যেই ওয়ার্কিবিলিটিটা রিকোয়ার্ড, সেই ওয়ার্কিবিলিটিটাও পেয়ে গেলাম। আর আমার যে কম্প্রেসিভ স্ট্রেংথ, আমার যে ক্লায়েন্ট বলেছে এম নিউটন পার মিলিমিটার স্কোয়ার আপনাকে কম্প্রেসিভ স্ট্রেংথ রাখতে হবে, এম নিউটন পার মিলিমিটার স্কোয়ার কম্প্রেসিভ স্ট্রেংথও পেয়ে গেলাম। তাহলে আমি কি দিলাম? আমি শুধু অ্যাডমিক্সচার বলে একটা জিনিস দিলাম। অ্যাডমিক্সচার অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল, ঠিক আছে। অ্যাডমিক্সচার আর দ্য কেমিক্যাল কম্পাউন্ড হুইচ আর অ্যাডেড ইন কংক্রিট, যেটা আমাকে আমার কংক্রিটের মধ্যে আমি মিশালাম, আদার দেন এগ্রিগেট সিমেন্ট স্যান্ড অ্যান্ড ওয়াটার। হ্যাঁ, এটা তো তোমরা সবাই জানো, সিমেন্ট স্যান্ড তোমার ওয়াটার, এগুলো বাদ দিয়ে এমন একটা জিনিস, একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা দিলাম, সেটা কি কাজ করছে? সে হচ্ছে এই কংক্রিটের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করছে। কংক্রিটের কোয়ালিটি ইমপ্রুভ মানে ওয়ার্কিবিলিটিটাকেও, রিকোয়ার্ড যে ওয়ার্কিবিলিটি সেটাকেও ধরে রাখছে, আর কম্প্রেসিভ স্ট্রেংথটাকেও বাড়াচ্ছে, ঠিক আছে। এই ধরনের কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা অ্যাডমিক্সচার বলে থাকি আর কি, ঠিক আছে। তো দেখো, যেটা বললাম আশা করি প্রত্যেকে বুঝেছো। এবার আমি প্রত্যেকটা ডেফিনেশন লিখে রেখেছি, যেহেতু পড়াতে সুবিধা হয় এভাবে ডেফিনেশন লিখে রাখতে, সময়টা নষ্ট কম হয়। তো দেখো, তাহলে অ্যাডমিক্সচার কি জিনিস? অ্যাডমিক্সচার আর দ্য কেমিক্যাল কম্পাউন্ড, এগুলো কেমিক্যাল কম্পাউন্ড হুইচ আর অ্যাডেড ইন দ্য কংক্রিট, একে কংক্রিটের মধ্যে মেশাতে হবে, আদার দেন এগ্রিগেট স্যান্ড সিমেন্ট অ্যান্ড ওয়াটার। এগুলো তো আমার লাগবেই, এগ্রিগেট স্যান্ড সিমেন্ট আর ওয়াটার তো আমার কংক্রিটটা তৈরি করতেই লাগবে। এগুলো ছাড়া কিছু একটা কেমিক্যাল কম্পাউন্ড। তো এবার প্রশ্ন, স্যার কেন মেশাবো? ইন অর্ডার টু ইমপ্রুভ কোয়ালিটি অফ দ্য কংক্রিট, কংক্রিটের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে। কংক্রিটের কোয়ালিটি ইমপ্রুভ মানে কি? কংক্রিটের কোয়ালিটি ইমপ্রুভ মানে আমার কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা রয়েছে, আমার যেটা কম্প্রেসিভ স্ট্রেংথ, সেই কম্প্রেসিভ স্ট্রেংথটা আমার রিকোয়ার্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য। এই হচ্ছে আমার অ্যাডমিক্সচার। দেখো, আমাদের অ্যাডমিক্সচারে কতগুলো ক্লাসিফিকেশন রয়েছে। আমরা কেউই এমসিকিউ অ্যাকচুয়ালি পড়ার সময় থাকে না আর কি, যখন আমরা এমসিকিউ ধরে প্রিপারেশন নিই। 5-6 রকমের অ্যাডমিক্সচার রয়েছে আমার টোটাল। তো এবার তোমরা দেখবে প্রত্যেকবার পিএসসি পরীক্ষায় একটা থেকে দুটো কোশ্চেন এখান থেকে 100%, এমন কোনো পিএসসি হয় না যেখানে আসে না, ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন গুলো আসে আর কি। তো প্রথমে জানতে হবে তোমাদের প্লাস্টিসাইজার কাকে বলে। প্রথম অ্যাডমিক্সচার হচ্ছে প্লাস্টিসাইজার। তো আমরা এখানে কি দেখলাম? প্লাস্টিসাইজার খুব সহজ জিনিস, যেটা বলেছি আমি অ্যাকচুয়ালি যেই উদাহরণটা দিলাম, এটা প্লাস্টিসাইজারই উদাহরণ দিলাম, ঠিক আছে। তো আমার 100 লিটার জল এখানে প্রয়োজন ছিল। 100 লিটার জল যদি আমি দিই, একটা কংক্রিটের মিশ্রণ বানালাম, তাতে আমি ওয়ার্কিবিলিটি পেয়ে যাচ্ছি, তাতে আমি কাজটা সম্পূর্ণভাবে করতে পারলাম, কিন্তু আমার কম্প্রেসিভ স্ট্রেংথটা কমে গেল, ঠিক আছে। তো এবার যে ক্লায়েন্ট, সে তো বললো না দাদা, কম্প্রেসিভ স্ট্রেংথ যদি কমান তাহলে তো চলবে না, আপনাকে কম্প্রেসিভ স্ট্রেংথটা ধরে রাখতে হবে। তাহলে আমি কি করলাম? 100 লিটার জল ইউজ করতে আর পারলাম না, 100 লিটারের জায়গাতে আমাকে কম জল ইউজ করছি। এবার কত কম জল ইউজ করছি, এটা হচ্ছে প্রশ্ন। দেখো, এই প্লাস্টিসাইজারকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা তোমরা প্রত্যেকেই নাম শুনেছো আর কি, প্লাস্টিসাইজার আর হচ্ছে সুপার প্লাস্টিসাইজার। যদি আমি 80 থেকে 85 লিটার জল যদি ইউজ করি, না ভুল বললাম একটু, 85 থেকে 90 লিটার, 85 থেকে 90 লিটার যদি জল ইউজ করি, এই 100 লিটারের জায়গাতে 85 থেকে 90 লিটার জল ইউজ করছি। আর কি ইউজ করছি? আর অ্যাডমিক্সচারটা ইউজ করছি, ঠিক আছে। তাহলে আমি আমার কম্প্রেসিভ স্ট্রেংথটা পেয়ে গেলাম। তাহলে আমি জল কতটা কম ইউজ করছি? আমি জল কম ইউজ করছি 10% থেকে 15% পর্যন্ত। যদি 10% থেকে 15% পর্যন্ত জল কম ইউজ করেই আমি কম্প্রেসিভ স্ট্রেংথটা পেয়ে যাই, তাহলে সেই ধরনের অ্যাডমিক্সচারটাকে বলা হয় প্লাস্টিসাইজার, ঠিক আছে। আরেকটা রয়েছে সুপার প্লাস্টিসাইজার, প্লাস্টিসাইজারেরই একটু মডার্ন ভাগ আর কি। তো সুপার প্লাস্টিসাইজারে আমাকে 30% অব্দি আমি জল কম ইউজ করতে পারি। সুপার প্লাস্টিসাইজারে আমি
30% পর্যন্ত কম জল ইউজ করলাম, প্লাস এই অ্যাডমিক্সচারের জায়গাতে সুপার প্লাস্টিসাইজার দিলাম, তাহলেও আমার রিকোয়ার্ড কম্প্রেসিভ স্ট্রেংথ আমি পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো আমার মূল টার্গেট কি সেটা বুঝতে হবে। আমার মূল টার্গেট হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ আমাকে অ্যাচিভ করতে হবে। কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাচিভ করতে হবে, খুব ভালো কথা, বোঝা গেল। এবার কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাচিভ করতে গেলে তো আমার ওয়ার্কিবিলিটি তো কমাতে হবে, কারণ কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাচিভ করব আর ওয়াটার আমাকে, তাহলে একটু বলা একটু ভুল হলো, আমার কম্প্রেসিভ স্ট্রেংথ আমি অ্যাচিভ করব, তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাচিভ করতে গেলে আমাকে ওয়াটারের পরিমাণ কমাতে হবে। ঠিক আছে, ওয়াটারের পরিমাণ যদি আমি কমাই, ওয়াটারের সঙ্গে সমানুপাতিক হচ্ছে ওয়ার্কিবিলিটি, তো ওয়ার্কিবিলিটিও আমার কমে যাবে, তো ওয়ার্কিবিলিটি আমি কমাতে পারবো না। সেই জন্য ওয়াটারের সাথে আমার একটা অ্যাডমিক্সচার আমি ইউজ করে দেব। যদি আমি প্লাস্টিসাইজার ইউজ করি তাহলে আমার জলের পরিমাণ 10 থেকে 15% কম দিলেও চলবে। যদি 100 লিটার জলে আগে তোমার সিমেন্ট পেস্ট তৈরি করতাম, এখন 85 থেকে 90 লিটার জলেও আমার কাজ চলে যাবে। আর সুপার প্লাস্টিসাইজার যদি ইউজ করি সে জায়গায় আমার 30% জল কম ইউজ করলেও চলবে। এবার ডেফিনেশনটাতে আসো। দেখো ডেফিনেশনে কি লিখে দিয়েছি প্লাস্টিসাইজারের, ওয়াটার সিমেন্ট রেশিও আমাকে ইনক্রিজ করতে হবে। ওয়াটার সিমেন্ট রেশিও ইনক্রিজ করতে গেলে ওয়ার্কিবিলিটি আমার বাড়বে। এটা তো আমরা সবাই জানি যে স্যার ওয়াটার সিমেন্ট রেশিও যদি আপনি ইনক্রিজ করেন আপনার ওয়ার্কিবিলিটি বাড়বে, কারণ যত বেশি জল দেবো ভাই ততই তো আমার কাজটা করতে সুবিধা হবে। আর যত জলের পরিমাণ বাড়বে আমার কম্প্রেসিভ স্ট্রেংথ তত কমবে। কিন্তু ভালো গ্রেডের কাজ করতে গেলে কম্প্রেসিভ স্ট্রেংথ কমে যাবে, এটা কখনোই কাম্য না। সেই জন্য আমার ওয়াটার সিমেন্ট রেশিও কমাতে হবে। তাহলে আমার ওয়াটার সিমেন্ট রেশিও অ্যাকচুয়ালি বাড়াতে হয় সাধারণত কাজ করার সুবিধার জন্য, কিন্তু এখানে আমি ওয়াটার সিমেন্ট রেশিও কমিয়ে দিচ্ছি। এবার আমাকে বললো, সবাই চেপে ধরলো, স্যার তাহলে তো আপনার ওয়ার্কিবিলিটি কমে যাবে, কাজ করতে খুব অসুবিধা হবে। আলাম না, এখানে আমি প্লাস্টিসাইজার, এটা একটা টাইপ অফ অ্যাডমিক্সচার, এই প্লাস্টিসাইজার আমি ইউজ করব। প্লাস্টিসাইজার ইউজ করলে আমি ওয়ার্কিবিলিটিটা, যেটা রিকোয়ার্ড ওয়ার্কিবিলিটি ছিল, রিকোয়ার্ড ওয়ার্কিবিলিটি আমি পেয়ে যাচ্ছি, সাথে সাথে আমার কম্প্রেসিভ স্ট্রেংথটাও আমি ইনক্রিজ করাতে পারছি। ঠিক আছে, তো দেখো ডেফিনেশনটা কি লিখেছি, দিজ আর দ্য অর্গানিক সাবস্টেন্স, দিজ আর দ্য অর্গানিক সাবস্টেন্স, তার মানে প্লাস্টিসাইজার সম্বন্ধে বলছি। ঠিক আছে, অর মিক্সচার অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সাবস্টেন্স, অর মিক্সচার অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সাবস্টেন্স দ্যাট অ্যালাউ the reduction of water for formation of concrete having same workability or at same water cement ratio help in formation of high workable concrete। এবার এবার আমাকে একজন বললো যে স্যার আমি এক কাজ করলাম যে জলের পরিমাণ আপনার কমালাম না, বললাম ঠিক আছে জলের পরিমাণ কমালাম না, জলের পরিমাণ না কমিয়েও যদি তার মধ্যে আমি প্লাস্টিসাইজার দিই তাহলে কি হবে। ঠিক আছে, আমি এই পয়েন্টটাই নিচে লিখে রেখেছি, দেখো অর অ্যাট, এই পয়েন্টটা, এই কথাটাই নিচে লিখে রেখেছি, অর অ্যাট সেম ওয়াটার সিমেন্ট রেশিও হেল্প ইন ফরমেশন অফ হাইলি ওয়ার্কেবল কংক্রিট। তার মানে এতক্ষণ আমি কি করছিলাম, আমি এতক্ষণ আমার 100 লিটার জল ছিল, 100 লিটার জলের জায়গায় এই কখনো 85 থেকে 90 লিটার, আবার কখনো 70 লিটার জল আমি ইউজ করে কাজটা করছিলাম। কিন্তু আমাকে একজন বললো স্যার আমি জল আর কমাবো না, আমি 100 লিটার জলই ইউজ করব। 100 লিটার জলই ধরুন ইউজ করলাম, কারণ 100 লিটার জল ইউজ করে আমি যেই কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়ে যাচ্ছি, আমাকে ক্লায়েন্ট তাই কম্প্রেসিভ স্ট্রেংথ চেয়েছে আর কি, ফলে আমার জল কমানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি এমন একটা জায়গায় কাজটা করছি, ধরো রাজস্থানে কাজ করছি, যেখানে ওয়ার্কিবিলিটি মানে এত গরম, খুব তাড়াতাড়ি জল বাষ্প হয়ে উঠে যাচ্ছে। তো সেখানে আমি তাহলে বললাম তাহলে সেখানে কি করা যায়, সেখানে জলের পরিমাণ না কমিয়েও তার সঙ্গে আমি অ্যাডমিক্সচার ইউজ করতে পারি। যদি জলের পরিমাণ না কমিয়েও আমি অ্যাডমিক্সচার ইউজ করি তাহলে আমার সুবিধা কি হবে, তাহলে আমার ওয়ার্কিবিলিটিটা বাড়তে থাকবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমার মূল ব্যাপার, এই হচ্ছে তোমার প্লাস্টিসাইজারের ডেফিনেশন। এবার প্লাস্টিসাইজারের ডোজ দেখো, নর্মাল ডোজ ভ্যারিজ ফ্রম 0.1 to 0.4% দ্যাট অ্যালাউ দ্য রিডাকশন অফ ওয়াটার কন্টেন্ট বাই 10 থেকে 15%। এইটা আমাদের পরীক্ষায় আসে যে কত পার্সেন্ট জল আমি কমাতে পারবো প্লাস্টিসাইজার ইউজ করলে। এটা আমি বহুবার বলেছি যে 100 লিটার জলের জায়গায় 85 থেকে 90 লিটার জল দিয়ে আমি কাজ করাতে পারবো, তার মানে 10 থেকে 15% জল আমি কমাতে পারবো। অর ইনক্রিজ দ্য ওয়ার্কিবিলিটি
such that such that slump of minimum 30 মিলিমিটার is increased। তার মানে কি? তার মানে হচ্ছে 100 লিটার জল ধরো আমার লাগছিল, আমার প্রথমে লাগছিল 100 লিটার জল। 100 লিটার জল দিয়ে আমি ধরো যেটা কম্প্রেসিভ স্ট্রেংথ এম নিউটন পার মিলিমিটার স্কয়ার, এটা আমাকে ক্লায়েন্ট বলেছে। এটা আমি 100 লিটার জল দিয়েই আমি পেয়ে গেছি। আমার আর ইচ্ছা নেই জল টল কমানো। আমি বললাম না স্যার আমি জল কমাবো না, কারণ আমি তো 100 লিটার জল ইউজ করেই আমার কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়ে গেছি, তাহলে আমি আর জল ইউজ কেন কমাতে যাব। তখন আমাকে কোর্ট আরেকটা প্রভিশন দিয়েছে যে তুমি জল কমিও না, ঠিক আছে, কিন্তু জল 100 লিটার রেখেও যদি তার মধ্যে তুমি অ্যাডমিক্সচার ইউজ করে দাও, তাহলে তোমার কি হবে, তোমার ওয়ার্কেবিলিটিটা বেড়ে যাবে, ঠিক আছে। কারণ আমাদের তো বিভিন্ন বাজে কন্ডিশনে, প্রচন্ড গরম, নদীর ধারে, ঠিক আছে, বা যেগুলো গরম প্রবণ জায়গা, সেসব জায়গাতেও কাজ করতে হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, সেখানে ওয়ার্কেবিলিটিটা বাড়ানোটাই হয়তো অনেক সময় ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ায়। তো এবার প্রশ্ন যে জলের পরিমাণ না কমিয়েও যদি অ্যাডমিক্সচার ইউজ করি, তাহলে ওয়ার্কেবিলিটিটা কত পরিমাণ বাড়বে। আমরা ওয়ার্কেবিলিটি কি টেস্টের মাধ্যমে দেখেছি, আগের দিন আমরা দেখেছি, আমরা স্লাম্পের মাধ্যমে ওয়ার্কেবিলিটি মেজার করি, ঠিক আছে। আর ঠিক আগের ক্লাসে আমরা ধরে ধরে প্রত্যেকটা জায়গা দেখেছি। তো সেখানে দেখেছি যে স্লাম্প যত বেশি হবে ওয়ার্কেবিলিটি তত বেশি হবে। তো জলের পরিমাণ না কমিয়ে যদি অ্যাডমিক্সচার ইউজ করে দিই, তাহলে আইএস কোডে লেখা আছে স্লাম্প 30 মিলিমিটার ইনক্রিজ করবে, ঠিক আছে, এই কথাটাই এখানে লেখা আছে, মিনিমাম 30 মিলিমিটার ইজ ইনক্রিজড। দেখো বোঝা গেছে প্লাস্টিসাইজারের ডেফিনেশন, খুব সোজা ডেফিনেশন, কিন্তু এমন কোনো বড় ব্যাপার নেই এখানে। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা, বোঝা গেছে তো প্রত্যেকে? ঠিক আছে। আচ্ছা এবার আসো হচ্ছে পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসে। এবার কয়েকটা উদাহরণ দিয়ে দিই, ঠিক আছে। উদাহরণ হচ্ছে লিগনোসালফেট। দেখো উদাহরণগুলো আমাদের না মনে রাখলেও চলবে, কারণ আমি আজ পর্যন্ত কোনো এক্সামে দেখিনি যে প্লাস্টিসাইজারের উদাহরণ কি পরীক্ষায় আসে। তো কি কোশ্চেন আসে প্লাস্টিসাইজার থেকে, এই 0.1 থেকে 0.4% এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে, 10 থেকে 15% এই কোশ্চেনটা আসতে পারে, এই 30 মিলিমিটার আসতে পারে, ঠিক আছে, এই জাতীয় কোশ্চেন সাধারণত আসে, ঠিক আছে। চেষ্টা করবে উদাহরণটা মনে রাখার। তো এটা হচ্ছে লিগনোসালফেট আর হাইড্রোক্সাইড কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, এই দুটো নাম মনে রাখবে আর কি। আচ্ছা এবার আসছে আমার সুপার প্লাস্টিসাইজার। তো সুপার প্লাস্টিসাইজার আমি অলরেডি বলেছি, আমি প্লাস্টিসাইজারে কি করছিলাম, জলের পরিমাণ আমি 10 থেকে 15% কমাচ্ছিলাম। তো সুপার প্লাস্টিসাইজারে সেখানে 30% কমাবো, সেখানে 30% কমাবো। যদি 100 লিটার জল দিয়ে আমি আগে কাজ করতাম, 100 লিটার জল দিয়ে কাজ করতাম, এখন আমি 70 লিটার জল দিয়ে কাজ করব। কারণ দেখো, কারণটা আরেকবার বলি। ধরো আমি প্রথমে কাজ করছিলাম 100 লিটার জল দিয়ে, 100 লিটার জল দিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমার ধরো কম্প্রেসিভ স্ট্রেংথ 60 নিউটন পার মিলিমিটার স্কয়ার আমার আসছে, ঠিক আছে। একটা কংক্রিট মিশালাম 100 লিটার জলে, 60 নিউটন পার মিলিমিটার স্কয়ার আমার কম্প্রেসিভ স্ট্রেংথ আসছে। এর বেশি কিছু ভাবেই আসছে না, আমি অনেক টেস্ট ফেস্ট করে রেখেছি, ল্যাবরেটরিতে আসছে না। এবার ক্লায়েন্ট এসে বললো যে আমাকে 65 নিউটন পার মিলিমিটার স্কয়ার আপনি করুন, কম্প্রেসিভ স্ট্রেংথ দিন, ঠিক আছে। তাই এবার তো আমি সমস্যায় পড়ে গেলাম যে আমার 100 লিটার জলে তো আর কাজ দিলে তো আমি 60-এর বেশি কম্প্রেসিভ স্ট্রেংথ কিছুতেই দিতে পারবো না, তাহলে ও তো 65 যাচ্ছে। তাহলে আমার কি উপায়? তাহলে আমার উপায় একটাই, জলের পরিমাণ কমানো, সোজা কথা। তো জলের পরিমাণ যখনই কমাবো, লেবাররা তখন ধর্মঘটে বসে পড়বে, স্যার আমি কাজই করতে পারবো না, ওয়ার্কেবিলিটি কমিয়ে গেলে আমি পাটা টানবো কি করে, হ্যাঁ ঠিক আছে, কংক্রিটটাকে প্লেসিং করবো কি করে। তো সেখানে আমি অ্যাডমিক্সচার টার্মটা এলাম, এখান থেকে আমার অ্যাডমিক্সচার কথাটা এলো, ঠিক আছে। তো অ্যাডমিক্সচারের যদি ইউজ করি, তাহলে জল কতটা কমাতে পারি? জল কমাতে পারি হচ্ছে 10% থেকে 15%। আর যদি সুপার প্লাস্টিসাইজার, এই অ্যাডমিক্সচারের নাম হচ্ছে প্লাস্টিসাইজার, যেই অ্যাডমিক্সচার ইউজ করলে জলের পরিমাণ 10 to 15% কমানো যায়। এবার আসছে সুপার প্লাস্টিসাইজার। তো সুপার প্লাস্টিসাইজার কি? সুপার প্লাস্টিসাইজার এমন একটা অ্যাডমিক্সচার, এটা অ্যাডমিক্সচারের ভাগ আর কি, যেই অ্যাডমিক্সচার ইউজ করলে জলের পরিমাণ 30% অবধি আমি কমাতে পারি, 30% অবধি কমাতে পারি। আগে ধরো 100 লিটার জলে কাজ করছিলাম,
এখন আমি 70 লিটার জলে কাজ করে দিলাম, এখন আমি 70 লিটার জলে কাজ করে দিলাম, ঠিক আছে। 70 লিটার জল ইউজ করলাম, আমার 65 নিউটন পার মিলিমিটার স্কোয়ার কম্প্রেসিভ স্ট্রেংথ আমি পেয়ে গেলাম। এটা আমার বেশ সুবিধা হলো কাজ করতে, ঠিক আছে। সুপার প্লাস্টিসাইজারে আমি কাজ করে দিলাম। এবার দেখো সুপার প্লাস্টিসাইজারের কয়েকটা উদাহরণ কি। এই সুপার প্লাস্টিসাইজারের উদাহরণ কিন্তু এসএসসি পরীক্ষাতে এসেছে। এটা হচ্ছে মডিফাইড লিগনোসালফেট, কিছুই না, এটা লিগনোসালফেট, দেখো এটা হচ্ছে লিগনোসালফেট আর এটা হচ্ছে মডিফাইড লিগনোসালফেট, এমন কোনো পার্থক্য নেই আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে সালফোনেটেড ন্যাপথলিন ফর্মালডিহাইড, এই দুটো নাম মনে রেখে দেবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের আরো দুটো অ্যাডমিক্সচার আসছে, একটা হচ্ছে রিটার্ডার আর একটা হচ্ছে অ্যাক্সেলারেটর। আচ্ছা, রিটার্ডার কি অ্যাক্সেলারেটর কি, আমি গুপ্তার কোশ্চেন যখন করিয়েছিলাম বা আমি যখন কংক্রিটও পড়িয়েছি তখন পই পই করে বলেছি, একবার বলো, নিজেরা বলো রিটার্ডার কি জিনিস আর হচ্ছে তোমার ইয়ে কি অ্যাক্সেলারেটর কি জিনিস, সে দুটো বলো। রিটার্ডার হচ্ছে জিপসাম স্যার, যেটা এক এক করে বলো, এক এক করে বলো, এক এক করে বলো। স্যার বলবো? হ্যাঁ বলো বলো। স্যার রিটার্ডার হচ্ছে জিপসাম, যেটা হলো মানে টাইমটাকে বাড়িয়ে দেয় আর কি, মানে জমতে দেরি করে আর কি। না একদম এইটুকুন কনসেপ্ট থাকলেই চলবে, ঠিক আছে। বুঝে গেছি তুমি আর কি হ্যাঁ। আর অ্যাসিলেটার মানে হচ্ছে তাড়াতাড়ি জমবে আর কি। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। আমি একটু একটু দুটো কথা বলি আর কি, তুমি আগেই এগুলো বলা হয়ে গেছে আমার। আমার ধরো আমি হ্যাঁ স্যার, সব আগে বলে দিয়েছেন। এগুলো আগেই বলে দিয়েছি এগুলো, হ্যাঁ। তাই বলেছিলাম যে একটা আমি চার্ট করে নোটও দেবো এবং তখন আমি দু একটা কথা বলবো আর কি। হ্যাঁ স্যার তো বলেছেন। ধরো আমি বলেছি আমি ইনিশিয়াল সেটিং টাইম পড়িয়েছি, ফাইনাল সেটিং টাইম পড়িয়েছি। তো আমি বলেছিলাম যে সাধারণত ইনিশিয়াল সেটিং টাইম আমার 30 মিনিট, আমার ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে আমার 30 মিনিট, ঠিক আছে, 30 মিনিট। এবার দেখা গেল আমার যেগুলো বড় কাজ হচ্ছে, ধরো নিউ টাউনে আমার প্রজেক্ট চলছে এবং আরএমসি হচ্ছে আরএমসি রয়েছে কেষ্টপুরে। এবার কেষ্টপুর থেকে নিউ টাউন যেতেই 30 মিনিটের বেশি সময় লাগে। তো আমার ইনিশিয়াল সেটিং টাইম রয়েছে 30 মিনিট, ঠিক আছে। তাহলে কি করা যায়, তাহলে আমাকে কি করা, আচ্ছা এবার ইনিশিয়াল সেটিং টাইম কি জিনিস, এবার অনেকেরই মনে প্রশ্ন আসে যারা ক্লাস করেনি, স্যার ইনিশিয়াল সেটিং টাইম কি জিনিস। আমি একদম মনে রাখার জন্য সহজ ভাবে বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি কংক্রিটটা দিয়ে কোনো কাজ করতে পারবে, ঠিক আছে। এবার বলতে পারো স্যার কাজ করতে পারবে মানে কি জিনিস, মানে কংক্রিটটার হচ্ছে প্লাস্টিসিটি, হ্যাঁ, প্লাস্টিসিটি যতক্ষণ পর্যন্ত তার মধ্যে বজিয়ে থাকবে। ধরো একটা আমরা মাইল স্টিলে পড়েছি, প্রথমে হয় প্লাস্টিক লিমিট, তারপর হয় তোমার ইলাস্টিক লিমিট। তো প্রথমে হয় ইলাস্টিক লিমিট, তারপরে হয় প্লাস্টিক লিমিট। তো প্লাস্টিসিটি কি জিনিস, প্লাস্টিসিটি মানে ওর মধ্যে যে একটা ধরো একটা কংক্রিট তৈরি করলাম, সেই কংক্রিট দিয়ে বিভিন্ন কাজ করতে পারি, তো আমি স্ল্যাব বানাতে পারি, আমি বিম বানাতে পারি, কলাম বানাতে পারি, কংক্রিটের রাস্তা বানাতে পারি, বিভিন্ন শেপে আমি কংক্রিটটাকে ইউজ করতে পারি। তো তার মধ্যে সেই প্লাস্টিসিটি হচ্ছে আমার ধর্ম, প্লাস্টিসিটি আঠালো ধর্ম মনে রাখতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা ইনিশিয়াল সেটিং টাইম ফাইনাল সেটিং টাইমে পুরো ব্যাপারটা দেখেছি, এমনি মনে রাখার জন্য প্লাস্টিসিটি তার মধ্যে একটা আঠালো ধর্ম, যেই আঠালো ধর্মটা ততক্ষণই তার মধ্যে যতক্ষণ তার মধ্যে বিদ্যমান থাকবে, ওই সিমেন্টের এই আঠালো ধর্মের জন্য পাথর বালি জল এগুলোকে একটা শেপের মধ্যে সিমেন্ট রাখতে পারবে। তারপরে এই প্লাস্টিসিটি ধর্মটা যদি চলে যায়, পাথর পাথরের মতন আলাদা হয়ে যাবে, বালি বালির মতন আলাদা হয়ে যাবে, ওই সিমেন্ট দিয়ে তুমি আর কাজ করতে পারবে না, ঠিক আছে, কোনো কনস্ট্রাকশনের কাজে সেই কংক্রিটকে তুমি ইউজ করতে পারবে না। তো প্লাস্টিসিটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো একটা কংক্রিট আমাদের ব্যবহারের যোগ্য থাকে তাকে আমরা প্লাস্টিসিটি বলতে পারি। তো আমরা দেখেছি যে ইনিশিয়াল সেটিং টাইম থেকে আমি কি ডিনোট করি, ইনিশিয়াল সেটিং টাইম থেকে আমরা প্লাস্টিসিটি বুঝি, প্লাস্টিসিটি ধর্মটা বুঝলাম, ঠিক আছে। তো দেখা গেল 30 মিনিট হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম একটা কংক্রিটের, কিন্তু আমার যেটা আরএমসি রয়েছে আরএমসি থেকে সাইডে আসতেই 30 মিনিটের বেশি সময় লেগে গেল। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে তো এটুকুন বুঝলাম যে ইনিশিয়াল সেটিং টাইম আর 30 মিনিট রাখা যাবে না, তাহলে ইনিশিয়াল সেটিং টাইম বাড়াতে হবে। আমার আগে ছিল 30 মিনিট, 30 মিনিট প্লাস কিছু আমাকে মিনিট অ্যাড করতে হবে, প্লাস কিছু মিনিট অ্যাড করতে হবে। তো কোথা থেকে মিনিট অ্যাড করতে পারবো, ঠিক আছে, নিজে থেকে তো মিনিট অ্যাড করা যায় না, ভগবানকে হলো ভগবান মিনিট অ্যাড করিয়ে দাও, মিনিট তো হবে না অ্যাড, ঠিক আছে। তো সেই জন্য আমাদের কিছু অ্যাডমিক্সচার আমরা ইউজ করি, যেই অ্যাডমিক্সচার গুলো
এই ইনিশিয়াল সেটিং টাইমকে ইনক্রিজ করে দেয়। দেখো আগে ইনিশিয়াল সেটিং টাইম কত ছিল, 30 মিনিট, এবার ইনিশিয়াল সেটিং টাইম কি হলো, 30 মিনিট প্লাস কিছুটা সময় আমরা একটা পেলাম। তো এই যে বাড়তি সময় পেলাম, তো সেই বাড়তি সময় পাওয়ার জন্য আমাদের কিছু কেমিক্যাল কম্পাউন্ড ইউজ করতে হয়, ঠিক আছে। সেই কেমিক্যাল কম্পাউন্ড গুলোকে আমরা বলি রিটার্ডার। এটাকে এমন ভাবেও বলতে পারি হাইড্রেশন প্রসেসকে ডিলে করে। আমরা যখন টাইপ অফ কংক্রিট, টাইপ অফ সিমেন্ট পড়েছি, তখন আমরা দেখেছি, বা ধরো যখন পড়িয়েছি আমি 332 ASS বগি কম্পাউন্ড, 332 ASS 332টা গাধা, তখন আমি পড়িয়েছি হাইড্রেশন মানে কি, জলের সাথে যে রিয়াকশন হচ্ছে কংক্রিটের, সেই রিয়াকশনটাকে হাইড্রেশন বলে। তো এই হাইড্রেশন টাইমটাকে কিছুটা বাড়িয়ে দেয় আর কি, সেই ধরনের কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা বলি রিটার্ডার, ঠিক আছে। তো দেখো, ঠিক আছে, বোঝা গেছে রিটার্ডার কি জিনিস। এবার আর এতে আর বেশি সময় নষ্ট করছি না, আমি নোটটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কি লিখেছি এখানে, দেখো আমি এইভাবে যেভাবে নোটটা লিখি একদম আমার চলতি ভাষাতে লিখি, এভাবেই পড়বে, ঠিক আছে, মনে রাখতে অনেক সুবিধা হবে। দেখো ইনিশিয়াল সেটিং টাইমটাকে, আমার মূল উদ্দেশ্য হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইমটা ইনক্রিজ করা। তো ইনিশিয়াল সেটিং টাইম ইনক্রিজ যে করে তাকেই আমি রিটার্ডার বলি। এখানে তোমরা লিখে রাখতে পারো, এরকম ভাবে ছোট করে লিখে রাখতে পারো, আগে ইনিশিয়াল সেটিং টাইম ছিল 30 মিনিট, এখন ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট তো রয়েছে, কিন্তু যেহেতু আরএমসি থেকে অনেক দূরে সাইট, আরো কিছু মিনিট আমাকে অ্যাড করতে হবে, আরো কিছু মিনিট আমাকে অ্যাড করতে হবে। তো এই আরো কিছু মিনিট আমি কি করে অ্যাড করব, কিছু কেমিক্যাল ইউজ করলে আরো কিছু মিনিট অ্যাড করতে পারি। তো এই যেই কেমিক্যাল ইউজ করতে হবে তার নাম হচ্ছে রিটার্ডার, এইভাবে সোজা হয়ে মনে রাখতে পারবো আর কি। তো হাইড্রেশন প্রসেসটা আমার ডিলে করতে হবে, জলের সাথে যে কংক্রিটের রিয়াকশন, সেই রিয়াকশনটাকে ডিলে করতে হবে, তাহলেই তো আমি আরো কিছু সময় পাবো, যেই সময় পর্যন্ত কংক্রিটের মধ্যে প্লাস্টিসিটি থাকবে। এবার দেখো নোটটা লিখে দিয়েছি, দিস আর দ্য দিস টাইপ অফ অ্যাডমিক্সচার, দিস টাইপস অফ অ্যাডমিক্সচার ইজ ইউজড ইন কংক্রিট টু ডিলে দ্য কেমিক্যাল প্রসেস অফ হাইড্রেশন, ঠিক আছে, সো দ্যাট কংক্রিট ক্যান রিমেইন প্লাস্টিক, কংক্রিট আরো কিছু সময় প্লাস্টিক থাকতে পারে, অ্যান্ড ওয়ার্কেবল, অ্যান্ড ওয়ার্কেবল মানে কি, সেই কংক্রিট দিয়ে আমি কাজ করতে পারি, বিম বানাই কি স্ল্যাব বানাই কি কংক্রিটের রাস্তা বানাই, আমি কাজ করতে পারবো, ফর লঙ্গার ডিউরেশন ইন কম্পেয়ার টু দ্যাট কংক্রিট ইন হুইচ রিটার্ড ইজ নট অ্যাডেড, ঠিক আছে, ইন হুইচ রিটার্ডার, দাঁড়াও এখানে মনে হয় একটু ভাষা একটু ভুল লিখেছি আমি, ঠিক আছে, কি লিখেছি, longer duration in compare to that concrete in which retarder is not added, ঠিক আছে, ঠিক আছে, তার মানে কি আরো কিছু সময় পেয়ে গেলাম। এই তো এটাই আমি এখানে লিখেছিলাম, আগে জমে যাচ্ছিল 30 মিনিটে, এখন 30 মিনিটের সঙ্গে আরো কিছু সময় পেলাম, এইটাকেই আমি ভাষাতে লিখেছি। তো এবার প্রশ্ন আসতে পারে যে স্যার কতটা রিটার্ডার আমি ইউজ করব। সাধারণত আমার 0.05 থেকে 0.1% পর্যন্ত রিটার্ডার ইউজ করব। রিটার্ডারের কতগুলো উদাহরণ যদি বলা হয়, তো গুপ্তার কোশ্চেনে আছে যে ক্যালসিয়াম সালফেট রিটার্ডারের সবচেয়ে হলো উদাহরণ, এগুলো বলেছি আগের দিনের ক্লাসে। আর তাছাড়া কি কি রয়েছে রিটার্ডারের উদাহরণ, তাছাড়া রয়েছে সুগার রয়েছে, স্টার্চ রয়েছে, ঠিক আছে, সেলুলোজ রয়েছে, এগুলো হচ্ছে আমার রিটার্ডারের উদাহরণ আর কি। তো এই হয়ে গেল আমার রিটার্ডার। এরপরে আমাদের দাদা, হ্যাঁ বলো। বলছি রিটার্ডারের যে পার্সেন্টেজটা, ওটা কি হ্যাঁ কংক্রিটের টোটাল ভলিউমের এত পার্সেন্টেজ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কংক্রিটের যে টোটাল ভলিউম তার 0.05 থেকে 0.1% অব্দি রিটার্ডার আমরা ইউজ করতে পারি। একটা কোশ্চেনের আকারে বলি, এটা একটা কোশ্চেনও আছে, দাঁড়াও এক মিনিট, দাঁড়াও, একটা কোশ্চেন গুপ্তার বই আছে, দেখো কোশ্চেন 197 নম্বর কোশ্চেন, হ্যাঁ 197। এই ইয়েটা বন্ধ করো তো, কে খুলে রেখেছো, আওয়াজ আসছে। 197 নম্বর কোশ্চেনটা বের করো। 197 নম্বর কোশ্চেন একজন পড়ো, এটা রিটার্ডারের কোশ্চেন, একজন পড়ো তো। দাদা বলবো? বলো, হ্যাঁ বলো, তুমি বলো তো, হ্যাঁ। Addition of sugar in concrete about 0.05% of weight of cement result in, তাহলে বুঝে গেলে যে টোটাল যা আমি সিমেন্ট ইউজ করছি, সেই সিমেন্টের 0.05% আমাকে তোমার এই অ্যাডমিক্সচার গুলো ইউজ করতে হয়, ঠিক আছে।
তো আমি এখানে লিখেছি সুগার কি জিনিস, সুগার হচ্ছে তোমার রিটার্ডার। তো কি হয়, তো দেখো অ্যান্সার বি, আমি আর ডাইরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি। লেখা আছে, এগুলো তো আর বোঝার কিছু নেই, আমি তুমি রিটার্ডার কি জিনিস সেটা বুঝে নিয়েছো, যে কিছু কেমিক্যাল কম্পাউন্ড, যে কেমিক্যাল কম্পাউন্ড গুলো ইউজ করার আগে সিমেন্ট আমার 30 মিনিটে জমে যেত, এখন যদি সেই কেমিক্যাল কম্পাউন্ড গুলো ইউজ করি সিমেন্ট আরেকটু কিছু বেশি সময় ধরে জমবে, কিছু বেশি সময় পরে জমবে। সে 30 মিনিটের জায়গায় 1 ঘন্টায় জমবে কি 2 ঘন্টায় জমবে, সেটা ভ্যারি করে, ঠিক আছে, আমি কতটা রিটার্ডার দিলাম, কি রিটার্ডার দিলাম, এগুলোর উপর ভ্যারি করে। তো এই কোশ্চেনটাতে বলেছে অ্যাডিশন অফ সুগার, আমি সুগার ইউজ করছি ইন কংক্রিট রেজাল্ট ইন, অপশন বি তে দেখো ইনক্রিজ দ্য সেটিং টাইম বাই অ্যাবাউট 4 আওয়ার। তার মানে কি, আগে ইনিশিয়াল সেটিং টাইম ছিল আমার হচ্ছে আধা ঘন্টা, হাফ আওয়ার বা 30 মিনিট, সে যেভাবে তুমি বলো না কেন, আগে আমার 30 মিনিট ছিল ইনিশিয়াল সেটিং টাইম। তো আমি সুগার ইউজ করছি, সুগার ইউজ করে কত হয়ে যাবে আমার ইনিশিয়াল সেটিং টাইম, আমার ইনিশিয়াল সেটিং টাইম হয়ে যাবে 4 আওয়ার। তাহলে আমার তো সুবিধা, তাহলে আমি যত সুগার দিয়ে, কিন্তু আমরা সুগার টুগার ইউজ করি না, এইসব কোশ্চেন আসবে না। এই ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে, স্টার্চ, এগুলোই সাধারণত ইউজ করা হয়, সুগার ইউজ করা হয় না। এবার চলো এর পরে, তাহলে বুঝে গেছো যে এই ধরনের কোশ্চেন, এই জাতীয় কোশ্চেন আসতে পারে, পারবে প্রত্যেকটা অ্যান্সার করতে পারবে। এবার আমার আসে হচ্ছে অ্যাক্সিলারেটর। আচ্ছা, অ্যাক্সিলারেটরও কিন্তু বলে দেওয়া জিনিস, একজন বলো অ্যাক্সিলারেটর কি হতে পারে, অ্যাক্সিলারেটর কাকে বলে, বলো একজন বলো। স্যার যেটা আমাদের সেটিং টাইমটাকে মানে তাড়াতাড়ি জমে যায় জিনিসটা একদম দারুণ উত্তর দিয়েছো, আমাদের তাড়াতাড়ি উত্তর জিনিসটা জমে যায়, ঠিক আছে, ইনিশিয়াল এটাকে টাইমটাকে স্যার কমিয়ে দেয়। স্যার সেটিং টাইম কমে যায়। সেটিং টাইম কমে যায়। আচ্ছা, এটা না আমি সেটিং টাইম বলবো না, ঠিক আছে, এই জায়গাটাই ভুল হয়, আমাদেরও ভুল হতো, এগুলো আমরাও সাধ্যে থেকে শিখেছি। এবার হচ্ছে ইনিশিয়াল শোনো, সেটিং টাইম। না ইনিশিয়াল সেটিং বলবে না, হ্যাঁ। আমি আগের দিন দুটো সিমেন্ট বলেছিলাম, একটা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আর একটা হচ্ছে কুইক সেটিং সিমেন্ট, আমি দুটো সিমেন্ট তোমাদের বলেছিলাম, একটা হচ্ছে র্যাপিড হার্ডেনিং, আমি এরকম RHS দিয়ে লিখে দিচ্ছি, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, আর একটা কুইক সেটিং সিমেন্ট, আমি শর্টে লিখলাম আর কি, ঠিক আছে, তোমরা তোমাদের নোটে বড় করে এগুলো লিখবে। তো দেখো র্যাপিড হার্ডেনিং আর কুইক সেটিং, দেখো আমি একটাই কিন্তু উদাহরণ সব ব্যাচে বলে থাকি, যে ধরো আমাকে কাজকর্ম শেষ হয়ে গেল, দেখো আমাদের যে কোনো কাজ এই শনি রোববারে, আজকেও আমি ইনফ্যাক্ট কালকেও সারাদিন সাইডে ছিলাম, আজকেও সকাল 8টা থেকে এই সাইড একটু আগে ফিরেছি। আমাদের যত মেজর যারা গভর্নমেন্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত তারা জানে হয়তো যে যত মূল কাজ আমাদের এই শনি রোববার ছুটির দিনেই হয়। তো আমি বলেছি যে আমাদের ছুটির দিনে একটা সিমেন্টের একটা রাস্তা তৈরি করব কলোনির মধ্যে, তো শুক্র শনি ছাড়া আর কোনো ডেট হাতে পাওয়া যায় না, কারণ তার লোকে কাজই করতে দেবে না, ওই হাঁটা চলা, ঠিক আছে, সেই জন্য আমরা কাজ করতে আমাদের অনেক অসুবিধা হয়ে যায়। তো আমার কিন্তু সেটিংটা মূল সমস্যা নয়, সেটিংটা আমার কোনো ক্রাইটেরিয়াই নয়, ঠিক আছে, আমার হার্ডেনিংটা ক্রাইটেরিয়া, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। কখনোই কুইক সেটিং সিমেন্ট খুব একটা বেশি আমার কাম্য নয়, কারণ কাজে লাগে না আর কি। তো র্যাপিড হার্ডেনিং সিমেন্টটাই আমাদের কাজে লাগে। যেমন আমি ধরো শুক্রবার রাস্তাতে ঢালাইটা করলাম, আমার সোমবারের মধ্যে সেটাকে ওপেন করে দিতে হবে, ঠিক আছে, ট্রাফিক চলাচলের জন্য, তার মানে এমন সিমেন্ট ইউজ করব যে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ওখানে আমার ইউজ করতে হবে, সেটিং ফেটিং এর কোনো গল্প নেই। তো অ্যাক্সেলারেটর হচ্ছে এমন একটা অ্যাডমিক্সচার, যেই অ্যাডমিক্সচারটা ইউজ করলে র্যাপিডলি ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথ বা র্যাপিডলি হার্ডনেস চলে আসে আমার কংক্রিটের মধ্যে। এটা যদি ভাই এই কুইক সেটিং জায়গাটা যদি বলো, সেটিং জায়গাটা বললে একদম কিন্তু ভুল একদম, ঠিক আছে, ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম, এগুলো তুমি বলবে শুধুমাত্র রিটার্ডারের সময়, যে আমার ইনিশিয়াল সেটিং টাইমটাকে বাড়িয়ে দেয়। আর অ্যাক্সিলারেটর কি করে, অ্যাক্সিলারেটর হচ্ছে আমাদের র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যখন আমরা তৈরি করি তখন আমাদের অ্যাক্সিলারেটর দিতে হয়, তার মানে হার্ড তাড়াতাড়ি সিমেন্টটাকে করতে সাহায্য করে এই অ্যাক্সিলারেটর অ্যাডমিক্সচারটা। এবার বলতে পারো যে আপনি যে আগের দিন পড়িয়েছিলেন গুপ্তায়, আপনি আগের দিন বলেছিলেন যে অ্যাক্সিলারেটর হচ্ছে কুইক সেটিং এর কাজ করে, আর আজকে বলে দিলেন এটা ভুল। শোনো গুপ্তায় একটা দুটো কোশ্চেন আছে যারা ফ্রেম করেছে যে অ্যাক্সিলারেটরের কাজ হচ্ছে কুইক সেটিং করা, একদম ডেফিনেটলি ওরা ভুল ফ্রেম করেছে, ঠিক আছে, বা পরীক্ষায়ও তোমার আসতে পারে, কুইক সেটিং দিয়েও আসতে পারে, ঠিক আছে, তুমি শুনে রাখলে আমার কাছে যে অ্যাকচুয়ালি এর কাজ হচ্ছে হার্ডেনিংটাকে তাড়াতাড়ি করা, কুইক সেটিং এর কোনো ব্যাপার নেই। এবার
অনেক সময় কোশ্চেন ভুল ভাল তো আমাদের রয়েছে, নিজেরাও জানো, সেই সমস্ত এগুলোই ভালোভাবে ফ্রেম করা হয় না কোশ্চেন গুলো, সেই জন্য কুইক সেটিংটা লেখে, কুইক সেটিং লেখার কোনো মানে হয় না, ঠিক আছে। তাহলে অ্যাক্সিলারেটর কি, আমি অ্যাক্সিলারেটর আমি ইউজ করব, শুক্রবার রাস্তাটা ঢালাই করলাম, তাড়াতাড়ি স্ট্রেংথ পেয়ে যাব, সেই জন্য আমাকে অ্যাক্সিলারেটর ইউজ করতে হবে, ঠিক আছে। তো অ্যাক্সিলারেটরের কতগুলো উদাহরণ আমি দিয়েছিলাম, ক্যালসিয়াম ক্লোরাইড, বলো নিজেরা বলো, অ্যাক্সিলারেটর তো পড়লাম আগের দিন, অনেক ধরে ধরে সব পড়িয়েছি, বলো তো অ্যাক্সিলারেটরের একটা উদাহরণ বলো। ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড, সিলিকেট, ঠিক আছে, এই দুটো মনে রাখলেই চলবে অ্যাক্সিলারেটরের উদাহরণ। অ্যাক্সিলারেটরের আর কোনো উদাহরণ তেমনি মনে রাখার দরকার নেই। এই দেখো অ্যাক্সিলারেটর, দেখো আমি নোট যেহেতু সবাই চায় যে স্যার একটা নোট দিন, একটা নোট দিলে সুবিধা হয়, নোট আমি একটা সহজ ভাষাতেই আমি নোটটা তৈরি করি, কিন্তু আমি নিজে যেভাবে পড়েছি আমি কোনোদিন নোট ফোট পড়তাম না, আমি ব্যাপারটা মনে রাখতাম আর কি, ঠিক আছে। হ্যাঁ বলো। আমার মিসও হয়ে যেতে পারে, আজকে খুব ব্যস্ত ছিলাম, হ্যাঁ হয়তো না দেওয়া হলেও আমি রাতে দিয়ে দেবো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আমি রাতে দিয়ে দেবো, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমার তো এখানে স্ক্যান করা আছেই, আমি রাতে দিয়ে দেবো। তাহলে এইভাবে মনে রাখো, এই কুইক সেটিংটাকে নোট সবসময় এইভাবে তৈরি করবে, অত পরীক্ষার আগে এই নোট ফোট পড়ার সময় পাবে না, এই র্যাপিড হার্ডেনিং কথা লিখলে, নিচে কুইক সেটিং কথা লিখলে, কুইক সেটিং লিখে কেটে দিলে, ব্যাস তোমার মনে একবারে ছবির মতো গেড়ে গেল যে র্যাপিড হার্ডেনিংটাই আমার মূল উদ্দেশ্য অ্যাক্সিলারেটরে, ওই কুইক সেটিং ফেটিং এগুলো আমার উদ্দেশ্য না। এই হয়ে গেল আমার র্যাপিড হার্ডেনিং আর কুইক সেটিং সিমেন্ট। এবার আরেক ধরনের কোশ্চেন আমার আসে, এয়ার এন্টার্নিং অ্যাডমিক্সচার। আচ্ছা কোশ্চেনটা বের করো তো, কোশ্চেনটা বলতে পারবে? এয়ার দাঁড়াও, একটু দাঁড়াও। দেখো এই কোশ্চেন গুলো কিন্তু আগের দিন পড়িয়ে দিয়েছিলাম একদম ধরে ধরে, 194 নম্বর কোশ্চেন, বলেছে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাক্সিলারেটিং অ্যাডমিক্সচার। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা অ্যাক্সিলারেটিং অ্যাডমিক্সচার, ভালো কথা বুঝলাম, ঠিক আছে। ইজ নট রেকমেন্ডেড ফর ইউজ অফ, কোন সিমেন্টে ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করি না, আমি বলেছিলাম যে অ্যালুমিনা সিমেন্ট, হাই অ্যালুমিনা সিমেন্ট এমনিতেই তাড়াতাড়ি জমিয়ে দেয়, ঠিক আছে, আর অ্যাক্সিলারেটরের কাজও তো তাড়াতাড়ি জমানো, তো আমি আর যেহেতু হাই অ্যালুমিনা সিমেন্ট দিয়ে কোন ঢালাই করছি, ও সিমেন্ট এমনি তাড়াতাড়ি জমে যাবে, তার মধ্যে আবার তো ইয়ে দিয়ে আমি কি করব, তার মধ্যে আমি ওই অ্যাক্সিলারেটর দিয়ে আমি কি করব, কোনো দরকার নেই আমার, ঠিক আছে। এটা গেল 194। 195 নম্বর কোশ্চেনে দেখো, বলেছে রিডাকশন ইন দা কোয়ান্টিটি অফ মিক্সিং ওয়াটার হুইচ ইজ পসিবল by the use of plasticizer and admixture varies from, ঠিক আছে। কোশ্চেনটা পেয়েছো? 195 নম্বর কোশ্চেন এখানে, হ্যাঁ পেয়েছো তো। এখানে দেখো আমি তোমাদের কথা বললাম 10% থেকে 15%, এখানে 10% থেকে 15% কোনো অপশনই নেই এখানে, আমার মনে হয় ধরো আমি একবার উত্তরটা দেখে নিই, আমার মনে হয় 5 থেকে 15 এখানে হবে আর কি, ঠিক আছে, হ্যাঁ। 197 এই অ্যাক্সিলারেটর রিটার্ডারের কোশ্চেন, ঠিক আছে। আবার এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সচারও রয়েছে কোশ্চেনটা, আমি দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা এবার এই কোশ্চেনটা পারবে হয়তো, হ্যাঁ। 190 নম্বর কোশ্চেনটা দেখো তো কি বলেছে, ফর এ স্যাটিসফ্যাক্টরি ওয়ার্কেবল কংক্রিট, আমার ওয়ার্কেবিলিটি আমার স্যাটিসফ্যাকশনই দরকার, উইথ এ কনস্ট্যান্ট ওয়াটার সিমেন্ট রেশিও ইনক্রিজ দ্য এগ্রিগেট সিমেন্ট রেশিও। ও না না, এটা অ্যাডমিক্সচারের কোশ্চেন নয়, এটা অ্যাডমিক্সচারের কোশ্চেন নয়, ঠিক আছে। আমি আগে এয়ার এন্ট্রেনমেন্ট ব্যাপারটা বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা আমি অলরেডি বহুবার বলেছি যে আমাকে একটা কংক্রিট একটা ঢালাই করলাম, তো কি করব অ্যাকচুয়ালি, করব হচ্ছে তার মধ্যে আমার ওয়ার্কেবিলিটি আমার ভালো দরকার, ওয়ার্কেবিলিটি যদি আমার ভালো না হয় তাহলে আমি কাজটাই করতে পারবো না, ঠিক আছে। তো আমাকে বললো স্যার ওয়ার্কেবিলিটি ভালো দরকার, ঠিক আছে, তো ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য আপনি কি করবেন? তো ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য আমার একটাই উপায়, আমার ওয়াটার সিমেন্ট রেশিওটা ইনক্রিজ করতে হবে, ওয়াটার সিমেন্ট রেশিও ইনক্রিজ না করে আমি কিছুতেই ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করতে পারবো না। তো দেখো ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করা মানে কি, ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করা মানে ফ্রিকশনটাকে রেজিস্ট করা, ফ্রিকশনটাকে কমিয়ে দেওয়া। এবার বলতে পারো স্যার কিসের মধ্যে ফ্রিকশন, ধরো একটা কংক্রিট করলাম, তো কি কি থাকে, পাথর থাকে, বালি থাকে, লোহা থাকে,
তারপরে ফর্ম ওয়ার্ক থাকে, মানে কাঠের পাটাতন গুলো থাকে, এগুলোর মধ্যে তো ফ্রিকশন হয়। একটা কংক্রিটকে যখন কাঠের পাটাতনের মধ্যে দিয়ে লেবার যখন ওকে তোমার ইয়ে দিয়ে কোদাল দিয়ে যখন টেনে নিয়ে যায়, তো কাঠের পাটাতনের সাথে তো ওই পাথর সিমেন্ট বালি এগুলোর ফ্রিকশন হয়। তো ওয়ার্কিবিলিটি বাড়ানো মানে আমার এই ফ্রিকশনটাকে কমাতে হবে, এই ফ্রিকশনটাকে আমাকে কমাতে হবে, ঠিক আছে। তো মূল উদ্দেশ্য আমাকে ওয়ার্কিবিলিটি বাড়ানোর জলের পরিমাণ বাড়াতে হবে, জলের পরিমাণ বাড়াতে হবে। জলের পরিমাণ বাড়ালেই আমি ওয়ার্কিবিলিটি বাড়াতে পারবো, জলের পরিমাণ বাড়ালেই আমি ফ্রিকশন কমাতে পারবো। যদি ফ্রিকশন কমাতে পারি তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ আমার কংক্রিটটা ওয়ার্কেবল, আমার কংক্রিটটা ওয়ার্কেবল কারণ আমি ফ্রিকশনটা কমিয়ে দিয়েছি। কিন্তু আমি তো মূল কথা ভাই অ্যাডমিক্সচার চ্যাপ্টারটা পড়ছি, অ্যাডমিক্সচার চ্যাপ্টারে আমি কি পড়বো? আমি জল তো কিছুতেই বাড়াতে পারবো না ভাই, জল তো আমার রেস্ট্রিক্টেড, জল আমি কিছুতেই বাড়াতে পারবো না। তো এতক্ষণ আমি পড়ছিলাম যে জল বাড়াতে পারবো না, তো আমি ইয়ে দিয়ে দিচ্ছি তোমার প্লাস্টিসাইজার দিয়ে দিচ্ছি, সুপার প্লাস্টিসাইজার দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে আমি কাজ করে নিচ্ছি। কিন্তু আমি এমন একটা জায়গায় কাজের টেন্ডার পেলাম যেখানে যে ফ্রিজিং অ্যান্ড থয়িং এফেক্ট দেখা যায়। ফ্রিজিং এবং থয়িং মানে হচ্ছে ওই জমে যায়, শীতকালে খুব ঠান্ডা পড়ে বরফ জমে যায়, ঠিক আছে। তো বরফ টরফ যদি জমে যায় সেই সব জায়গাতে আমরা ইয়ে ইউজ করতে পারবো না, প্লাস্টিসাইজার সুপার প্লাস্টিসাইজার এগুলো ইউজ করতে পারবো না। সেখানে আমাদের একটু আলাদা রকমের কিছু কেমিক্যাল কম্পাউন্ড ইউজ করতে হবে, যেই কেমিক্যাল কম্পাউন্ড গুলো ইউজ করলে কিছু এয়ার বাবল তৈরি হয়ে যায়। ধরো এটা একটা পাথর রয়েছে, এটা আরেকটা শেপের পাথর রয়েছে, আমি একটা স্পেশাল টাইপ অফ অ্যাডমিক্সচার ইউজ করলাম। এই অ্যাডমিক্সচার ইউজ করার ফলে আমাদের এই পাথরগুলোর চারিদিকে এয়ার বাবল তৈরি হলো, এই পাথরগুলোর চারিদিকে এয়ার বাবল তৈরি হলো, পাথরগুলোর চারিদিকে এয়ার বাবল, দুটো পাথরের চারিদিকে এয়ার বাবল তৈরি হলো। তাই দেখো আমি কি করেছি, আমার হচ্ছে জলের পরিমাণ দরকার ছিল, এটাই বারবার বললাম, 100 লিটার জলে আমি কাজ করছিলাম। 100 লিটার জলে, ওই একই উদাহরণ যেটা প্রথমে দিয়েছি, 100 লিটার জল দিয়ে যদি কাজ করি তাহলে 100 লিটার জল দিয়ে কাজ করলে আমার কংক্রিটটা ওয়ার্কেবল হচ্ছে। কিন্তু আমি এমন একটা জায়গায় কাজ পেয়েছি যেখানে হচ্ছে ধরো হিমালয়ের কোথাও একটা কাজ পেয়েছি, সে কাশ্মীরে কাজ পেয়েছি, সেখানে ফ্রিজিং এবং থয়িং মানে হচ্ছে তোমার কংক্রিটিংটা আমার জমে যায় অনেক সময়, শীতকালে কাজ হলে তো সাধারণত জমেই, এ তো জানি আমরা। তো সেখানে আমি প্লাস্টিসাইজার সুপার প্লাস্টিসাইজার এগুলো ইউজ করতে পারলাম না। তো সেখানেও তো আমার ওয়ার্কিবিলিটিটাকে মেনটেন করে রাখতে হবে, ওয়ার্কিবিলিটিটাকে মেনটেন করে রাখতে গেলে কিন্তু এফেক্ট হচ্ছে এখানে তোমার 100 লিটার জল নিয়ে আমি কাজটা করতে পারছি, এখানে স্ট্রেংথের তেমন ব্যাপার নেই, কিন্তু 100 লিটার জল দিয়ে কাজ করলাম যখন, সেখানে ওই ফ্রিজিং অ্যান্ড থয়িং এফেক্ট দেখা দিল, এত স্ট্রেংথ হলো ওই জমে যাওয়া। তুমি ইসে দেখবে যে তোমার একটা বরফ যখন জমে যায়, আমরা সাধারণত ফ্রিজের মধ্যে যে ট্রেগুলোর মধ্যে বরফ জমাই, বরফ যখন জমে যায় তার কিন্তু কিছুটা ছোট হয়ে যায় বরফটা আর কি, ছোট হয়ে যায় মধ্যে তার মধ্যে কিছু টেনসাইল স্ট্রেংথ জেনারেট করে। তো এই 100 লিটার জল দিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার ওয়ার্কেবল হচ্ছে, ভালো কথা, বুঝে গেছি 100 লিটার জল দিয়ে কাজ করলে স্যার আমার ওয়ার্কেবল হচ্ছে। কিন্তু ওই যেহেতু জমে যাচ্ছে বরফ হয়ে যাচ্ছে জলটা, সেই জন্য ওখানে কিছু টেনসাইল স্ট্রেংথ জেনারেট হচ্ছে। এই টেনসাইল স্ট্রেংথ জমা হওয়ার ফলে আমার কংক্রিটটার মধ্যে ফাটল দেখা যেতে পারে। তো সেটা তো আমার রিডিউস করতে হবে, আমার এটা তো আর কাম্য না যে আমি একটা কংক্রিটিং করলাম তার মধ্যে বিপুল পরিমাণে টেনসাইল স্ট্রেংথ জমা হলো, সৃষ্টি হলো এবং তার মধ্যে কিছু ক্র্যাক দেখা দিল, এটা কাম্য না। তাহলে মূল উদ্দেশ্য এই 100 লিটার জলটাকে আমার কমিয়ে 70 লিটারে ধরো আনতে হলো, এখানে 70 লিটারে আনতে হলো। তো এবার তো সমস্যা হয়ে গেল, সে স্যার 70 লিটারে আনলাম তাহলে আমার তো ওয়ার্কিবিলিটিটা মার খেয়ে গেল, 70 লিটারে আনলাম তাহলে আমার ওয়ার্কিবিলিটি আমার ডিক্রিজ হয়ে গেল। ওয়ার্কিবিলিটি স্যার ডিক্রিজ হয়ে গেল, বুঝে গেছি। ওয়ার্কিবিলিটি ডিক্রিজ হয়ে গেল মানে কি, ফ্রিকশন জেনারেট করলো ওই পাথরের মধ্যে, তারপর ওই বালি টালি এগুলোর মধ্যে। তো আমি এমন কিছু যদি অ্যাডমিক্সচার ইউজ করতে পারি যে আমার এরকম বল বেয়ারিং তৈরি হয়ে যাবে পাথরের কণার মধ্যে বা বালির কণার মধ্যে, সিমেন্টের চারিদিকে, তাহলে কি আর আমার ফ্রিকশন হবে? তাহলে তো আমার ফ্রিকশন হবে না, তাহলে আমার ফ্রিকশন যেটা ইনক্রিজ হচ্ছিল ফ্রিকশনটা আমার ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। কারণ ওই সাইকেলে বল বিয়ারিং কেন দেয়? বল বিয়ারিং এর কাজ কি? ঘর্ষণটা কমিয়ে দেওয়া। তাহলে আমি কি এমনটা অ্যাডমিক্সচার ইউজ করলাম যাতে আমার ফ্রিকশনটা আমার ডিক্রিজ হয়ে গেল। ফ্রিকশন ডিক্রিজ মানে কি, আমার ওয়ার্কিবিলিটি ইনক্রিজ হয়ে গেল। এই টাইপের অ্যাডমিক্সচারকে বলা হয় এয়ার এন্টার্নিং অ্যাডমিক্সচার। বোঝা গেছে এয়ার এন্টার্নিং অ্যাডমিক্সচার কাকে বলে?
হ্যাঁ আট স্যার। নম্বরে কোয়েশ্চেনটা আছে দাদা, কত নম্বরে আছে গো কোশ্চেনটা? 8 নম্বর, 8। না না, পরের দিকেও কোশ্চেন আছে, পেরে যাবে, আমি যেভাবে বলে দিলাম গল্পটা পেরে যাবে আর কি। এগুলো গল্প আকারে শুনে রাখো, আরামসে অ্যান্সার করতে পারবে। দেখো 8-এ বলছে, তাই তো, এয়ার এন্ট্রেনিং ইন দা কংক্রিট ইনক্রিজ। ব্যাস, এবার এবার তোমরা বলো, আর আমি কি বলবো, আমি তো বলেই দিলাম। দেখো ব্যাপারগুলো না পড়লে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয় না। এতক্ষণ এয়ার এন্ট্রেনমেন্ট হলে কি হয়, এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সচার যদি আমি দিই, আমার এই বল বিয়ারিংটা তৈরি হবে, এই বল বিয়ারিংটা আমার তৈরি হবে। এটাই আমার মূল উদ্দেশ্য, এই বল বিয়ারিংটা তৈরি হবে। বল বিয়ারিং তৈরি হলে কি হবে, এই ফ্রিকশনটা আমার ডিক্রিজ করে যাবে। ফ্রিকশন ডিক্রিজ মানে কি, ওয়ার্কিবিলিটি ইনক্রিজ করে যাবে। একদম সোজা জিনিস, একদম বোঝা গেছে কোশ্চেনটা? এবার হ্যাঁ 8-এ স্যার। হ্যাঁ দেখো, স্যার। হ্যাঁ 8-এ দেখো কি বলেছে, এয়ার এন্ট্রেনমেন্ট ইন দা কংক্রিট ইনক্রিজ। তাহলে এয়ার এন্ট্রেনমেন্ট হলে কি হবে, ইনক্রিজ, কি ইনক্রিজ ওয়ার্কেবিলিটি হয়, ইনক্রিজ ওয়ার্কিবিলিটি করবে। ইনক্রিজ হয়। হ্যাঁ ঠিক আছে। আরো একটা দুটো কোশ্চেন আছে গুপ্তা গুপ্তায়, আমি ধরে করিয়ে দেবো প্রত্যেকটা কোশ্চেন। দাঁড়াও আমি একটু খুঁজে নিই একবার, পাই চোখে পড়ে কিনা। 192 কোশ্চেন, কত নম্বর গো? 192, 192 না? 190। বের করছি দাঁড়াও। 192, হ্যাঁ বলো। এই তো, the presence of entrained aero, এই জায়গাটা এখনো বলিনি আর কি, ঠিক আছে। আচ্ছা এবার একটা এই পার্টিকুলার শেষ হয়নি আমার, আমি বেসিকটা বললাম, আর আরো দু একটা কথা বলা বাকি আছে আর কি। তো দেখো এবার আমি এবার তো বুঝতে পারলাম যে এই এয়ার এর পরিমাণ বাড়লাম, এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সচার ইউজ করলে আমার এয়ার এর পরিমাণ কি হবে, এয়ার এর পরিমাণ আমার বেড়ে যাবে, এইটুকুন তো আমি বুঝে গেছি, এয়ার এর পরিমাণ আমার ইনক্রিজ করবে। আচ্ছা আমি একটা জিনিস বলো তো আমাকে ভাই, স্ট্রেংথ কি, এয়ার কি কোনো স্ট্রেংথ নেয়? এয়ার কি স্ট্রেংথ নেয়? আমার তো এটাও দেখতে হবে, স্ট্রেংথও তো আমাকে দেখতে হবে, যে স্ট্রেংথই তো আমার মূল প্যারামিটার। দুর্বল কংক্রিট বানাবো, এটা হয় কখনো? আমাকে ক্লায়েন্ট বললো যে আপনি M60 বানান, আমি M50 বানাবো, ও তো আমার কোম্পানির লাইসেন্স ব্যান্ড করে দেবে ও, ঠিক আছে, চিটিংবাজ হিসাবে। তো কখনোই আমার স্ট্রেংথ তাহলে একটা বড় প্যারামিটার। আমি আবার জানি এয়ার তো স্ট্রেংথ নেয় না, জলও স্ট্রেংথ নেয় না, এয়ারও স্ট্রেংথ নেয় না। তাহলে আমি বেশি কিন্তু এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সচার ইউজ করতে পারবো না। খুব কনসাস ভাবে আমাকে এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সচার ইউজ করতে হবে, কারণ যেহেতু এয়ার স্ট্রেংথ নেয় না, এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সচার ইউজ করলে আমার স্ট্রেংথ কিন্তু কমে যাবে, ঠিক আছে, স্ট্রেংথ আমার মার খেয়ে যাবে স্ট্রেংথে। ফলে আমাকে রিকোয়ার্ড পরিমাণই ইউজ করতে হবে। আর দেখো এবার 192 কোশ্চেনটা কি বলেছে, দেখো বলেছে দ্য প্রেজেন্স অফ এন্ট্রেন্ড এয়ার ইন দ্য কংক্রিট রেজাল্টস, কি কি রেজাল্ট হয়। দেখো অপশন এতে লেখা আছে যে রিডিউসিং ব্লিডিং, ঠিক আছে। আচ্ছা ব্লিডিং মানে কি, একটা ধরো কংক্রিটকে আমি তৈরি করলাম, এবার কংক্রিটটা তৈরি করে মাথায় ধামা থেকে কংক্রিটটা নিচে ফেললো, লেবাররা ফেললো আর কি। তো তার মধ্যে তো জল রয়েছে, তো সেই জল যদি কংক্রিটের টপ সারফেসে যদি জল একটা ধরো ল্যালল্যারা জল চলে এলো, এরকম যদি দেখা যায়, তাকে কিন্তু আমরা বলবো ব্লিডিং, ঠিক আছে। এবার এয়ার এন্ট্রেনমেন্ট যখন কংক্রিট ইউজ করেছি, তো এই এয়ারের বাবল গুলো তো সেই কংক্রিটের চারিদিকে, এটা ধরো আমার কংক্রিটের মিক্সচারটা, এর চারিদিকে আমার এয়ার বাবল গুলো রয়েছে, এয়ার বাবল গুলো রয়েছে। তো এই জল যেটা, জল এই এয়ার বাবলকে ভেদ করে বাইরের দিকে বেরোতে পারে না, ঠিক আছে। তো বেশ ড্রাই ড্রাই মনে হয় এয়ার এন্ট্রেনমেন্ট, যদি কারো সৌভাগ্য হয় এয়ার এন্ট্রেনমেন্ট কংক্রিট দেখার, সে দেখবে একদম শুকনা কংক্রিট মনে হয়, ঠিক আছে, কারণ জলও ভেতর দিকে থাকে, কিন্তু বাইরে যেহেতু এই এয়ারের লেয়ার থেকে যাচ্ছে, এই এয়ারের লেয়ারকে ভেদ করে জল বাইরের দিকে বেরোতে পারে না, তো ব্লিডিংটা রিডিউস হবে। তো 1 নম্বর পয়েন্ট হয়ে গেল, রিডিউসিং ব্লিডিং, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টে লেখা আছে লোয়ারিং ডেন্সিটি অফ কংক্রিট, স্বাভাবিক তো, ডেন্সিটি তো কমে যাবে, আমি কংক্রিটের জায়গায় জল ইউজ করে দিচ্ছি, সিমেন্টের জায়গায় পাথরের জায়গায় জল ইউজ করে দিচ্ছি, তো আমার ডেন্সিটি তো কমবেই, বোঝা গেল ডেন্সিটি কমবে। আচ্ছা আমার সি অ্যান্সারে লেখা আছে ডিক্রিজ দ্য স্ট্রেংথ অ্যাট অল স্টেজেস, আমি তো বললাম এই তো স্ট্রেংথ তো ডিক্রিজ করেই আমার, ঠিক আছে, স্ট্রেংথ ডিক্রিজ করে। এই হয়ে গেল আমার এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার। এই হয়ে গেল আমার এই কংক্রিটে এই টেস্ট বা ধরো সিমেন্ট, বিভিন্ন ল্যাবরেটরি টেস্টিং, এই জাতীয় সম্পূর্ণ পড়ানো হয়ে গেছে আমার, আর এখানে কিছু বাকি নেই। ভিডিও আকারেও সব আছে, একদিনের ক্লাস নেই, ভিডিওগুলো দেখে নাও, একটা কোশ্চেন আটকাবে না, এটুকু তোমাদের আমি তোমরা নিজেরাই গুপ্তার বইয়ে ধরুন নিজেরাই সলভ করো, দেখবে একটা কোশ্চেনও আটকায়নি আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সচার, তো এটা লিখে দিয়েছি, এয়ার এন্ট্রেনমেন্ট অ্যাডমিক্সচার সঙ্গে কি লিখেছি,
দিস অ্যাডমিক্সচার দাঁড়াও কমাই, did admixture entrap million of air bubble কোথায় entrap করে between the volume of plastics, ঠিক আছে, between voids of ভলিউম কেন বললাম, ভুল পড়েছি, voids of particles, হ্যাঁ, that acts as a flexible ball bearing, বললাম একটা বল বেয়ারিং এর মতো কাজ করে, ঠিক আছে, বল বেয়ারিং স্লিপিং পার্ট ওয়ান টু ইচ আদার, এই যে স্লিপ করতে পারে, এই একটা 1 নম্বর পাথর 2 নম্বর পাথরের উপর খুব সুন্দরভাবে স্লিপ করতে পারে, তার মধ্যে কোনো ফ্রিকশন দেখা যায় না, ঠিক আছে। এই হচ্ছে আমার এয়ার এন্ট্রানমেন্ট কংক্রিট সম্বন্ধে, ভাষায় কিছু লিখে রেখেছি, এটা দেখে নিও নিজেরা। কি আর এখানে কি লিখেছি, উইদাউট ইনক্রিজিং ওয়াটার সিমেন্ট রেশিও, ঠিক আছে, ওয়াটার সিমেন্ট রেশিও তো বাড়াচ্ছি না, ওয়াটার সিমেন্ট রেশিও না বাড়িয়েই আমি স্ট্রেংথটা অ্যাচিভ করছি। তো এবার আমার কিছু জায়গা আমাকে জানতে হবে যে এই এয়ার এন্ট্রেনমেন্ট যেটা আমি সিমেন্ট কংক্রিট এয়ার এন্ট্রেনমেন্ট যে অ্যাডমিক্সচার ইউজ করছি তার কিছু পার্সেন্টেজ রয়েছে, আমি আমার ইচ্ছা মতন পার্সেন্টেজ ইউজ করতে পারবো না, কারণ কি ইচ্ছা মতো পার্সেন্টেজ অন্যগুলো কিন্তু একটু এদিক ওদিক ইউজ করতে পারি আর কি। তো এয়ার এন্ট্রেনমেন্টটা ইউজ করলে অসুবিধা হচ্ছে এর সঙ্গে স্ট্রেংথ জড়িত, স্ট্রেংথের সঙ্গে খুব ভালোভাবে জড়িত, তো আমার স্ট্রেংথ মার খেয়ে যাবে, ফলে এটা কিন্তু আমি ইউজ করতে পারবো না। তো নর্মালি যদি আমি 20 মিলিমিটার এগ্রিগেট ইউজ করি তাহলে 5 থেকে 6%, দেখো এন্ট্রেন্ড এয়ার ইন পার্সেন্টেজ কত 5% +- 1%, মানে 5 থেকে 6%, পরীক্ষার কোশ্চেনে আমি দেখেছি এটা 5% থেকে 6% এরকম আসে আর কি। আর যদি এগ্রিগেটের সাইজ যদি 40 মিলিমিটার ইউজ করি তাহলে আমি 5% থেকে এটা হচ্ছে তাহলে 4% থেকে 5% একটা কমে যায় আর কি, সাইজ বাড়ালে 4% থেকে 5% আমি বাই ওয়েট অফ সিমেন্ট, হ্যাঁ, বাই ওয়েট অফ কংক্রিট কখনোই না। এই অ্যাডমিক্সচার যে ইউজ করছে, একজন বলল যে স্যার এই আপনি যে পার্সেন্টেজ গুলো বলছেন এই এক একটার এক এক রকম, তো এটা কি বাই ওয়েট অফ কংক্রিট না বাই ওয়েট অফ সিমেন্ট, যে বললে ভালো প্রশ্ন, এটা বাই ওয়েট অফ সিমেন্ট, ঠিক আছে, কারণ সিমেন্টের সঙ্গে তো আমি অ্যাডমিক্সচার ইউজ করি, দেখবে সাধারণত আমরা ওই সিকাটিকা অ্যাডমিক্সচার ইউজ করি, দৈনন্দিন কাজে ইউজ করি, সেগুলো ওই সিমেন্টের মধ্যেই মিশিয়ে দেওয়া হয় আর কি। তো বাই ওয়েট অফ সিমেন্ট এটা আমাকে ইউজ করতে হবে, তো এটা আমি লিখে দিয়েছি। কেন এই পার্সেন্টেজটা এত ভালোভাবে মেনটেন করা হয়, এয়ার এন্ট্রেনমেন্ট রিডিউস দ্য স্ট্রেংথ, ঠিক আছে, কারণ এয়ার কোন রকম স্ট্রেংথ ক্যারি করে না, একদম বাংলায় লিখে দিয়েছি, অপটিমাম ডোজ ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, যদি অপটিমাম ডোজ না ইউজ করি তাহলে স্ট্রেংথ যেহেতু ক্যারি করে না আমাদের বাজে কংক্রিট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার প্রশ্ন আসতে পারে স্যার কি দেবো, সাধারণত অ্যালুমিনা পাউডার, এটা হচ্ছে আমাদের সবচেয়ে মেন এর ব্যবহার হয় আর কি, বা হাইড্রোজেন পারঅক্সাইড, এ দুটো আমরা ইউজ করি, চলতি আমরা এ দুটো ইউজ করি। তাছাড়া আমি দেখলাম বইয়ে এই যা কংক্রিট তোমাদের পড়ালাম সবই হচ্ছে ইয়ের বইটা দিয়ে, তোমার ওই এটা ইয়ের বইটা থেকে তোমাদের পড়িয়েছি, খান্না জাস্টু মনে হয় বইটার নাম, 1 মিনিট দাঁড়াও বইটা দেখে বলছি বইটার নাম কি, এই বইটারই উদাহরণগুলো, এটা হচ্ছে এম এস শেট্টির বইয়ের থেকেই এগুলোকে করানো হয়েছে, ঠিক আছে। এই ব্যাপার আর কি, এই রয়েছে। এবার কি জিনিস এতক্ষণ যে পড়ালাম অ্যাডমিক্সচারটা কি জিনিস, এই লাইনটা মনে রাখো, এই লাইনটা ভুলবে না, পুরোটা তাহলে মনে রাখবে। কোনো একটা ভলিউম কংক্রিট বানালাম, কি কি থাকে, ভলিউম অফ সিমেন্ট থাকে, স্যান্ড থাকে, এগ্রিগেট থাকে, আর ওয়াটার থাকে, আর আমি এই এয়ার দিয়ে দিচ্ছি, এয়ার এন্ট্রেনমেন্টে কিছু ভলিউম অফ এয়ার দিয়ে দিচ্ছি বাইরে থেকে, ঠিক আছে, যাতে আমার বেয়ারিং এফেক্টটা ঠিকঠাক থাকে আর কি। এই হয়ে গেল আমাদের অ্যাডমিক্সচারের যেগুলো পড়ালাম, এই অ্যাডমিক্সচার অ্যান্ড দেয়ার ডিফারেন্ট টাইপেস এর মধ্যেই এসে যায়, এর বাইরে আর কিচ্ছু আসে না, ঠিক আছে। তো এটা পড়ানোর সময় এটা আজকে ক্লাস নিলাম, দেখবে এই 4টে জায়গা বলে দিচ্ছি, এর থেকে একটা দুটো কোশ্চেন পাবে। এই অ্যাডমিক্সচার একটা জায়গা, 2 নম্বর হচ্ছে ব্রিক আমাদের যে কোনো জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের পিএসসি ছাড়াও এই ছোটখাটো যে পরীক্ষাগুলো হয়, ব্রিকে থেকে একটা কোশ্চেন পাওয়া যায়। তারপর কংক্রিট থেকে একটা কোশ্চেন পাওয়া যায়, যে একটা কংক্রিটিং করলাম, সেই কংক্রিটিং এর মধ্যে কতটা বালি রয়েছে, কতটা পাথর রয়েছে, এগুলোর একটা কোশ্চেন পাওয়া যায়। আর প্লাস্টার ওয়ার্ক থেকে একটা কোশ্চেন পাওয়া যায়। তো আমি প্লাস্টার ওয়ার্ক আর কংক্রিটের ভিডিও অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল, ফলে ওই নিয়ে আমি আর ক্লাস নষ্ট করব না। আমি ব্রিক সম্বন্ধে কোনো
ভিডিও দিইনি, আমি ব্রিক সম্বন্ধে একদম ছোটর মধ্যে বলে দিচ্ছি। মনে রাখো, এর থেকে কিন্তু একটা কোশ্চেন পেতে পারো, যেহেতু আজকে ব্রিক বলতাম না, কারণ ব্রিক তো আমাদের আরসিসির মধ্যে পড়ে না, কিন্তু আমার মনে হলো যে পিএসসি এই সামনে যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য ব্রিক থেকে কোশ্চেন একটা জানা উচিত তোমাদের। তো প্রথমেই আমাদের আসে যে ব্রিকের কোড কি। বহুবার এসএসসির পরীক্ষা এসেছে, গেট পরীক্ষা এসেছে, আইএস 1077, এই কোডগুলো মনে রাখার চেষ্টা করবে যদি মনে থাকে। মেনলি এই 1077টাই সবচেয়ে বেশি ইউজ হয়। দরকার হলে ব্রিকের, তোমরা নিজেরাও জানো যে ব্রিকের একটা থেকে একটা কোশ্চেন আর কি আসে পিএসসি পরীক্ষায়, তো করে নেবে ব্রিকের কোডগুলো একবার। আজকাল তো আর কোনো ব্যাপার না, ইন্টারনেট থেকে নামিয়ে একবার দেখে নেবে আর কি, ঠিক আছে। তো 1077টাই সবচেয়ে বেশি ইউজ হয়। তাছাড়া এই রয়েছে 3495 আরেকটা কোড রয়েছে, এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে রয়েছে, এটাও 1992 কোড। এর মধ্যে প্রত্যেকটা কোডে একটা দুটো করে পাতা আছে আর কি, এমন কোনো বড় ব্যাপার না। তো দেখো ব্রিক আমাদের দু রকমের। কি পড়বো এবার বলেন স্যার, আপনি তো অনেক ভাষণ দিলেন, কি পড়বো বলেন তো ব্রিক থেকে? হ্যাঁ, তো দেখো ব্রিক আমাদের দুটো টাইপের ব্রিক হয়, একটা মডুলার ব্রিক, একটা ট্র্যাডিশনাল ব্রিক, ঠিক আছে। তো মডুলার ব্রিক কাকে বলে? মডুলার ব্রিক কাকে বলে? যদি কোনো ব্রিকের সাইজ 190, 90, 90, একদম এরকম ভাবে মনে রাখবে, 190 ইন্টু 90 ইন্টু 90, এটা যদি ব্রিকের সাইজ যদি হয়, এটা অবভিয়াসলি মিলিমিটার ইউনিটে লিখলাম, ঠিক আছে। 190, 90, 90 যদি ব্রিকের সাইজ হয়, তাহলে সেই ব্রিককে বলবো মডুলার ব্রিক, সেই ব্রিককে আমি বলবো মডুলার ব্রিক। তো দেখো এটাকে মিলিমিটারে দিয়েছি, এখানে আমি সেন্টিমিটারে লিখে রেখেছি 1999, ঠিক আছে, 1999 সেন্টিমিটারে লিখে রেখেছি। তো ঠিক আছে, বুঝতে পারলাম যে স্যার যদি মডুলার ব্রিকের যদি সাইজ পরীক্ষায় জিজ্ঞাসা করে, তাহলে মনে রাখবো 190, 90, 90। এবার যদি বলে একটা মডুলার ব্রিকের সাইজ জিজ্ঞাসা করলো আফটার ব্রিক ওয়ার্ক হয়ে গেছে, আমি একটা ব্রিক দিয়ে একটা ধরো প্রাচীর তৈরি করে ফেলেছি, এবার সেখানে জিজ্ঞাসা করলো একটা মডুলার সাইজের ব্রিক কত। সোজা কথায় একটা মডুলার সাইজের ব্রিক, একটা ব্রিকের দেখতে কিরকম হয়? একটা ব্রিক তো আমার এরকম দেখতে হয়, এটা আমার ধরো এটা একটা ব্রিকের শেপ আর কি, এটা ব্রিকের লেন্থ, এটা ব্রিকের হাইট, আর এটা ব্রিকের উইথ বা ব্রেথ যাই আর কি বলো। তো লেন্থে দুদিকেই 5 মিলিমিটার করে বৃদ্ধি পায়, তো এদিকেও বৃদ্ধি পায় 5 মিলিমিটার, এদিকেও বৃদ্ধি পায় 5 মিলিমিটার। তার মানে লেন্থ যেটা ছিল অ্যাকচুয়াল সাইজ কত ছিল? 190 মিলিমিটার। এটা যদি ব্রিক দিয়ে যদি কাজ করে ফেলি, ব্রিকের একটা ধরো দেওয়াল তৈরি করলাম বা একটা প্রাচীর তৈরি করলাম, তাহলে আমার লেন্থ 5 মিলিমিটার করে দুদিকেই বৃদ্ধি পায় আর কি। তো এবার অনেকে প্রশ্ন বলতে পারে, স্যার কি করে বৃদ্ধি পায় আর কি, গাঁজাখড়ি কথা বলছেন আপনি? ব্রিক দিয়ে প্রাচীর তৈরি করলেন, ওনার লেন্থ বেড়ে গেল, কোথা থেকে লেন্থ বাড়লো? আরে ব্রিক দিয়ে যখন একটা প্রাচীর তৈরি করবো, এখানে মর্টার দেবো, তো মর্টার ইউজ করবো, তো এই দু সাইডে তো মর্টার ইউজ করবো, তো এই মর্টার ইউজ করার জন্য ব্রিকের লেন্থ বেড়ে যায়, তেমনি উইথ বেড়ে যায়, তেমনি ব্রেথ বেড়ে যায়। তো এটা ছিল 190, 90, 90, এগুলো সবই 10 করে করে বেড়ে যায় দুই সাইডে। তাহলে এটা কত হবে? এটা হবে 200, এটা হবে 200, এটা হবে 100, আর এটা হবে আমার 100, এই করে আমার বেড়ে গেল, ঠিক আছে। তাহলে আমি লিখলাম, এটাই আমি একদম ভাষায় লিখেছি, ডিউ টু প্রেজেন্স অফ মর্টার ইউজ করলাম, দা ব্রিক সাইজ তাহলে কত হলো? 200, 100, 100, ঠিক আছে। বহুবার এসএসসি পরীক্ষায় বলো, পিএসসি পরীক্ষায় বলো, কোশ্চেন এসেছে যে ব্রিকের কোয়ান্টিটি বের করো। এখনো আমি পিএসসি পরীক্ষার কোশ্চেন গুলো আমি সলভ করাইনি, সবগুলো আমি করাবো, আগে কিছুটা সাবজেক্ট পড়িয়ে নি। তো পিএসসি তে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পিএসসি, বা আগে আমাদের এসএইর পিএসসি নাম ছিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টার নাম, তো বহুবার এসেছে নাম্বার অফ ব্রিক বের করা, ঠিক আছে। তো নাম্বার অফ ব্রিক আমরা কি করে বের করব? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, নাম্বার অফ ব্রিক। দেখো নাম্বার অফ ব্রিক বের করা জানতে হবে, একটা প্লাস্টার করেছি, তার মধ্যে সিমেন্ট কতটা আছে, স্যান্ড কতটা আছে, সেটা জানতে হবে। একটা কংক্রিটিং করেছি, তার মধ্যে এগ্রিগেট, সিমেন্ট, স্যান্ড, ফ্যান জানতে হবে। জল কতটা আছে, সব কিন্তু তোমাকে জানতে হবে। এই নাম্বার অফ, ওগুলোর ভিডিও অলরেডি ইউটিউবে আছে, দেখে নেবে পরীক্ষাতে বসার আগে। তো নাম্বার অফ ব্রিক বের করেছি, 1 কিউবিক মিটার কাজ করেছি, ব্রিক ওয়ার্ক করেছি 1 কিউবিক মিটার। তো তার মধ্যে নাম্বার অফ ব্রিক কটা ব্রিকের আমি কাজ করেছি। তো দেখো হিসাব একদম পরিষ্কার, টোটাল হচ্ছে 1 কিউবিক মিটার কাজ করেছি, তাকে আমি ভাগ করব একটা ব্রিকের লেন্থ, ব্রেথ, হাইট দিয়ে। তো একটা ব্রিকের লেন্থ কত? 1 কিউবিক মিটার, এটা মিটারে রয়েছে,
আর আমি এখানে কি লিখেছি 200টা মিলিমিটার, তাহলে মিটার থেকে মিলিমিটারে নিতে গেলে আমার কি দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 200 হচ্ছে আমার মিলিমিটার, তাকে আমি 1000 দিয়ে ভাগ করলে মিটারে হলো। এই কাটলাম 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 2/10, তাহলে হচ্ছে 0.2। তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে 0.2 ইন্টু 0.1 ইন্টু 0.1, এই ডাইমেনশন দিয়ে ভাগ করলাম, পেলাম 500 নম্বর। এই প্রসিডিওরটা জানতে হবে, কিচ্ছু না, এই প্রসিডিওর একদম সোজা। এই প্রসিডিওরটা জানতে হবে যে নাম্বার অফ ব্রিক বের করার প্রসিডিওর। এবার তোমাকে বলতে পারে যে স্যার সবসময় কি মডুলার ব্রিকই দেবে পরীক্ষাতে? আমি বললাম না, মডুলার ব্রিক সবসময় দেবে তার কোনো মানে নেই। দু রকমের ব্রিক রয়েছে, আরেকটা ব্রিক রয়েছে ট্র্যাডিশনাল ব্রিক। তো ট্র্যাডিশনাল ব্রিকের সাইজ কত? 254, 127, 77, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ব্রিকের সাইজ, ঠিক আছে? এই 254, 127, 77 এগুলো মনে রাখতে হবে ভাই, কিচ্ছু করার নেই তোমাদের। এটা হচ্ছে ব্রিক উইথ মর্টার, মর্টার ইউজ করেছি, তারপরের ডাইমেনশন, ঠিক আছে? তো যদি স্যার এবার প্রশ্ন আসলো যে যদি একটা ব্রিকের সাইজ যদি জিজ্ঞাসা করে, আপনি যে 254, 127 আর 77 লিখেছেন, এটা তো উইথ মর্টার। উইদাউট মর্টার কি প্রত্যেকটা থেকে 6 বাদ দিয়ে দেবে। আগেরটায় কি বলেছিলাম 10, আর এটাতে কি বললাম 6, তাহলে এটা কত হবে 148, 248, 248, 121, আর এটা হয়ে যাবে 71, ঠিক আছে? এটা হচ্ছে উইদাউট মর্টার সাইজ। আর এই 154, 254, 127 আর 77 হচ্ছে উইথ মর্টার সাইজ। এই দুটো জানবে। পরীক্ষায় কোশ্চেন করে, এসে আমাদের পিএসসি পরীক্ষায় কোশ্চেন করেছে যে নাম্বার অফ ব্রিক বের করো ইন ট্র্যাডিশনাল ব্রিক দিয়ে। আচ্ছা তাহলে কিভাবে করবে, আমি আর করে দেখাইনি আর কি, ওই একইভাবে এই 0.2, 0.1 আর 0.1 এর জায়গাতে এই 200, এই যে 254, 127 আর 77কে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করবে আর এটাকে ইউজ করে ফেলবে। পারবে তো এটা করতে, না করে দেখাতে হবে? পারবো স্যার। পারবো স্যার। তো পারবো হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে নাম্বার অফ। আর কি কি পড়বে ব্রিকের থেকে? আচ্ছা ক্লাসিফিকেশন অফ ব্রিকের, এটা দেখবে ওই একটা পিএসসির একটা কোশ্চেন আমি ইউটিউব, তোমাদের ব্যাচেও আমি সলভ করে দিয়েছিলাম গোটা কোশ্চেনটা, ইউটিউবে টোটালটা দেওয়া হয়নি। তো ওখানে কম্প্রেসিভ স্ট্রেংথের একটা কোশ্চেন ছিল, একদম কবিতার মতো মনে রাখো, 35, 50, 75, 105, 240, 350। আমিও কিন্তু একদম আমার মনে, আমি এগুলো আর কোনোদিনও দেখিনি, ওই স্যারের লেকচার শুনেছিলাম, মনে থেকে গেছে। দাঁড়াও, কোথায় গেল নোটটা, পুরো কেচে গেল, 1 মিনিট।